আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, দূরের এবং কাছের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে। আজ 92তম অনলাইন ক্লাসের লাইভ সম্প্রচার একটু পরেই শুরু হবে। প্রিয় সুধীমণ্ডলী, আমাদের এই ক্লাসগুলো নিয়মিত প্রচারিত হয়ে থাকে নাজাত টিভি অনলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। তাই আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যাতে করে এই ক্লাসগুলো সবাই উপভোগ করতে পারে এবং এই লকডাউনের মধ্যে কিছুটা হলেও উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলছে হজের মাস, কুরবানির মাস। তাই সবাইকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদুল আজহার মাসের যে সমস্ত দায় দায়িত্ব আমাদের উপরে রয়েছে, আমরা যেন পুরোপুরি পালনে সচেষ্ট হই, এই আশাবাদ ব্যক্ত করে আমরা সরাসরি অনলাইন ক্লাসে প্রবেশ করছি। আজ কেমিস্ট্রি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাসের সম্প্রচার শুরু হতে যাচ্ছে। তাই যারা এখনও আমাদের সাথে পুরোপুরি সম্পৃক্ত হতে পারেননি, সবাইকে আমি অনুরোধ জানাবো এবং বিশেষ করে সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা এই ক্লাসগুলো শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে উপভোগ করার জন্য সুযোগ করে দেবেন, এই অনুরোধ ব্যক্ত করছি। আমরা শুরু করছি অনলাইন ক্লাস 92তম। মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ সাইফুল আরিফ। আমরা সরাসরি ক্লাসরুমে প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমিস্ট্রি বই এবং নিজ নিজ ডিভাইস নিয়ে আমাদের এই ক্লাসগুলোর সাথে শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসরুমে প্রবেশ করেই ফেলেছি এবং আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে এবং মনোযোগের সাথে আমাদের সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই ঘোষণা দিয়েছি আজ রসায়ন। এখান থেকে যদিও অধ্যায়ের সিরিয়াল নাম্বার 3 অর্থাৎ প্রথম দিকের একটি অধ্যায় অনেকের মনে একটি হালকা মনে হতে পারে, তবে আজকের আলোচ্য বিষয়টি তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ। এটি একটি বেসিক বিষয় কেমিস্ট্রি অধ্যয়নের ক্ষেত্রে, তাই আমি বিষয়টিকে আজ নির্বাচন করেছি। যাদের সমস্যা নাই তারাও দেখবে, যাদের সমস্যা আছে তারাও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি চিত্র আমরা প্রথমে এখানে শো করেছি। দেখো, চিত্রটি দেখো। এখানে চিত্রের বিভিন্ন অংশ আমরা বিভিন্ন লেটার দিয়ে A B C D এই লেটারগুলো দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তোমরা বলো দেখি যে এই যে এ দ্বারা কি বোঝানো হয়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট খুবই তীক্ষ্ণ মেধাবী হয়, আমরা জানি এটি হচ্ছে কি নিউক্লিয়াস। এটি কোষের নিউক্লিয়াস নয়, এটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বি দ্বারা যা চিহ্নিত করা হয়েছে সেটি কি বলতে পারবে তোমরা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, এটি হচ্ছে প্রোটন। এটি নিউক্লিয়াসের ভেতরেই অবস্থিত একটি স্থায়ী কণা পরমাণুর। অনুরূপভাবে ছি কি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, ছি হচ্ছে নিউট্রন। এটিও পরমাণুর একটি স্থায়ী কণিকা। ডি দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, রাইট, তোমাদের উত্তর সঠিক। ডি দ্বারা বোঝানো হয়েছে ইলেকট্রন। আমরা জাস্ট একটু প্রতীকায়িত করেছি। এগুলো প্রচলিত অর্থে ABCD ওই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে বোঝায় না, শুধুমাত্র দেখানোর জন্য বা নাম্বারিং করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে অবস্থাটি দেখো, আরেকটি চিত্র আমরা দেখিয়েছি ওই একই রকম প্রায়। এখানে কি দেখানো হয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। এখানে দেখানো হয়েছে ইলেকট্রন বিন্যাস। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে যে ইলেকট্রন সমূহ থাকে সেগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বিন্যস্ত থাকে তো তাদের নিজস্ব নিয়মে। নিয়মটি কি, কিভাবে সজ্জিত হয়, সেটি আমরা আজ আলোচনা করব। আজকের পাঠের বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং স্পেসিফিক যদি আমরা বলতে চাই আউফবাউ নীতি, আউফবাউ প্রিন্সিপাল, যেটি আমরা আলোচনা করেছি বা আমরা শিখেছি, সেটির উপরেই আজকের ক্লাস।
এবং এই ক্লাস শেষে অরবিটালিটি ব্যাখ্যা করতে পারবো আমরা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে করতে পারবো, উপশক্তি স্তরের ক্রম যেটি আজকের মূল ফোকাস থাকবে এটি আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের সামনের দিকে অগ্রসর হয়ে যাই। দেখো, উপশক্তি স্তর একটু আগে যেটি বললাম সেটির ভিতরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, কোন উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেটি নির্ধারিত হয় কতগুলো নিয়ম নীতির মাধ্যমে। আমরা উপশক্তি স্তরগুলোকে স্মল লেটারের এস, পি, ডি, এফ এগুলো দ্বারা সূচিত করি, যা এই অধ্যায়ে আলোচিত হয়েছে। এস, পি, ডি এবং এফ এগুলো হলো উপশক্তি স্তর বা উপকক্ষপথের প্রতীক, এগুলো দ্বারা আমরা প্রকাশ করি। এদের ধারণ ক্ষমতা কত আমরা মুখস্থ করে নেব। এইচ এর ধারণ ক্ষমতা হচ্ছে 2, পি তে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10 এবং এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14। S2, P6, D10, F14 অবশ্যই আমরা মুখস্থ করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি বিষয় এখানে মনে রাখতে হবে যে ডি এবং এফ অরবিটালের ক্ষেত্রে সাধারণত যেটি দেখা যায়, বিজ্ঞানীরা যেটি লক্ষ্য করেছেন সেটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি অর্ধপূর্ণ থাকে অথবা পরিপূর্ণ থাকে, দুটি অবস্থান, তাহলে সেই মৌলটি কি হবে, অধিকতর স্থিতিশীল হবে। যেমন ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10, যদি কোনো ক্ষেত্রে 10 পূর্ণ থাকে তাহলেও সেটি স্থিতিশীল হবে, আর যদি না হয় 5 যদি থাকে সেটিও স্থিতিশীল হবে। সেখানে 6, 7, 8, 9 এগুলো কম স্থিতিশীল হয়। অনুরূপভাবে এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14, এখানে 14 থাকলে স্থিতিশীল অথবা 14 অর্ধেক 7 যদি থাকে ইলেকট্রন সেটিও স্থিতিশীলতা অর্জন করে। তবে এর মাঝামাঝি যে সংখ্যাগুলো সেগুলো একটু কম স্থিতিশীল হয় বা সেটি অবস্থান করে না। এটি হচ্ছে আমাদের একটি মৌলিক বিষয়, মনে রাখার বিষয়। আশা করি তোমরা উপশক্তি স্তর সম্পর্কে বা তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই তাহলে একটি নিয়ম ফলো করতে হবে। আগেই আমি বলেছি, আমরা এই উপশক্তি স্তরগুলোকে যদি সাজাই তাহলে দেখো এটি কি, একদম ইজিলি যদি বলতে চাই তো এখানে এই এক একটি হলো প্রধান শক্তি স্তর। এই 1, 2 এই যে নাম্বারগুলো এগুলো দ্বারা বোঝা যায়, আমরা আগেই জানি যে প্রধান শক্তি স্তরের সংখ্যা। তাহলে প্রথম যে শক্তি স্তর 1 এক নাম্বার সেটি একটি উপকক্ষপথে বিভক্ত, আমরা এর দ্বারা স্পষ্ট দেখতে পাই। দ্বিতীয় শক্তি স্তর এস এবং পি দুটো উপশক্তি স্তরে বিভক্ত। অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তর এস, পি, ডি তিনটি উপশক্তি স্তরে বিভক্ত। চতুর্থ যে শক্তি স্তর রয়েছে সেটি এস, পি, ডি, এফ এবং পঞ্চম যে শক্তি স্তর আছে এস, পি, ডি, এফ। এই চতুর্থ এবং পঞ্চম দুটি কক্ষপথই 4টি করে উপশক্তি স্তরে বিভক্ত। 6 নম্বর যে কক্ষপথ আছে সেটি এস, পি, ডি 3টি উপশক্তি স্তরে বিভক্ত। 7 নম্বর 2টি এবং 8 নম্বর 1টি উপশক্তি স্তরে বিভক্ত। আমরা এই যে একটি চিত্র বা একটি ছক এর দ্বারা কিন্তু এই ধারণাটি সুন্দরভাবে অর্জন করলাম। এখন কিভাবে এর ভেতরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, কার পরে কে, এটি একটি সিরিয়াল আছে। প্রথমে 1s ইলেকট্রন সংখ্যা যখন পরমাণুতে বাড়তেই থাকবে তখন 1s এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2, এটি পূরণ করবে। পূরণ করার পরে আরও যদি ইলেকট্রন থাকে সেখানে যাবে 2s এ, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের s অরবিটালে যাবে। এরপরে এটি পূরণ হয়ে গেল, তারপরে যদি থাকে সেটি 2p তে যাবে এবং তারপরে 3s এ যাবে। 3s এর পরে যাবে 3p তে, তারপরে 4s এ। হ্যাঁ, আমাদের ধারণা অনুযায়ী যাওয়ার কথা ছিল 3p এর পরে 3d, কিন্তু গেছে 4s এ। কেন, তার ব্যাখ্যা আজকের ক্লাসে ইনশাল্লাহ করব একটু পরেই। এরপরে 4s পূর্ণ হয়ে গেল, তারপরে যাবে 3d, তারপরে 4p, তারপরে 5s। 5s পূর্ণ হওয়ার পরে যাবে 4d, 5p, 6s। 6s পূর্ণ হয়ে গেল, তারপরে যাবে 4f, তারপরে 5d, এরপরে 6p, তারপরে 7s। 7s এর পরে যাবে 5p, 6f, 7p এবং সর্বশেষ 8s। এভাবে কক্ষপথগুলো পর্যায়ক্রমে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হতে থাকবে। কেন, সেই নিয়মটি হচ্ছে এই আউফবাউ নীতি, আউফবাউ প্রিন্সিপাল। এটি হচ্ছে আউফবাউ শব্দটি একটি জার্মান শব্দ
এর অর্থ হলো নির্মাণ করা বা উপরে যাওয়া। এখন এই নীতিটি কি? নীতিটি হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে, অর্থাৎ যে উপকক্ষপথের শক্তি কম সেটিতে আগে প্রবেশ করবে, তারপরে যার শক্তি বেশি উপকক্ষপথের সেখানে প্রবেশ করবে, তারপরে যার সেখানে প্রবেশ করবে। এভাবে ধারাবাহিকভাবে যত ইলেকট্রন বাড়বে বেশি শক্তি যেখানে লাগবে সেখানে ক্রমান্বয়ে ইলেকট্রন যাবে। এটি হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল এবং সেই নিয়ম অনুযায়ী আমরা একটু আগে যেটি দেখিয়েছিলাম সেখানে কিন্তু প্রবেশ করেছে। এটি হলো প্রথম ব্যাখ্যা। দ্বিতীয়ত, এটি কেন ওইখানে কিছু সিরিয়াল ব্রেক করেছে আমাদের দৃষ্টিতে, সেটি কেন, সেটির ব্যাখ্যাও আমরা দেব। প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে 1s গেল, হ্যাঁ আমরা আগে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করেছি। 1s, তারপরে 2s, আমরা যদি সাজাতে চাই তারপরে এভাবে আসতে থাকবে 3s, তারপরে কে আসবে 3p, 4s, 3d, 4p, 5s, 4d, তারপরে 5p, তারপরে 6s, তারপরে হলো 4f, তারপরে যাবে 5d। এক লাইনে ধরে না, এই কারণে লিখছি, তোমরা খাতায় হলে তো এক লাইনে ধরাতে পারতে। তারপরে হচ্ছে 6p, তারপরে 7s, তারপরে 5f, এরপরে 6f, তারপরে 7p, এরপরে 8s। এখন এটা কেন হলো? যেমন এখানে দেখো 3pর পরে 3dতে আসেনি, 4s এ গেছে। এখন এটি নির্ধারণ হবে প্রধান কক্ষপথের সংখ্যা এবং উপকক্ষপথের সংখ্যার দ্বারা। n প্লাস l একটা সূত্র আছে। l হলো এখানে স্মল লেটারের l, spdf বোঝানো হয়, l দ্বারা বোঝানো হয় spdf উপকক্ষপথকে। n প্লাস l যে সূত্রটি, n হলো প্রধান কক্ষপথ যা 1 2 3 4 দ্বারা নির্ধারিত হয় পূর্ণ সংখ্যা দ্বারা, আর l দ্বারা বোঝানো হয় স্মল লেটারের l, এটি হলো উপকক্ষপথ s, p, d এবং f। এখন s এর জন্য মান হচ্ছে 0, f এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। আশা করি মুখস্থ করে নেবে। s এর মান l নির্ধারণের জন্য s এর মান 0, p এর মান 1, d এর মান 2 এবং f এর মান হলো 3। এখন 1s এর মান কি হবে? 1 তো আমরা পেলাম প্রধান কক্ষপথ, আর s এর মান 0, তাহলে 1 প্লাস 0 সমান সমান কত? 1। তারপরে যদি আমরা 2s ধরি তাহলে 2 প্লাস s এর মান হলো কত? 0। অনুরূপভাবে আমরা এখানে ব্যতিক্রমটি দেখি, যেমন 4s, 4 প্লাস s এর মান 0, তাহলে 4 আর 0 যোগ করলে কত হয়? 4। আর 3d এর ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব? 3 তো পেলাম, আর d এর মান হচ্ছে d হলো 2, তাহলে 3 আর 2 কত? 5। তাহলে এখানে 4s এর মান হলো 0, 4 l এর, আর 3d এর মান হলো 5। 4 4s এর ক্ষেত্রে আর 3d এর ক্ষেত্রে 5, তাহলে এই 4s এর মান কিন্তু 3d এর চেয়ে কম, এই কারণে আগে 4s এ প্রবেশ করেছে। আমরা যদি এখানে দেখি, এই যেমন 4p, p এর মান কত? p এর মান হচ্ছে 1, তাহলে 4 আর 1 কত? 5। আর 5s এর ক্ষেত্রে 5 আর s এর মান হলো 0, 5 আর 0 কত হয়? 5। তাহলে এখানেও 5 পেলাম, এখানেও 5 পেলাম। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে এই দুটির মান যেহেতু l এর মান সমান, সেক্ষেত্রে যেটির প্রধান কক্ষপথের মান কম সেটিতে আগে প্রবেশ করবে। দেখো বিষয়টি কি, এই 4p এবং 5s উভয়ের ক্ষেত্রে l এর মান কিন্তু সমান পেলাম, 5 পেলাম। এখন এক্ষেত্রে কোনটিতে আগে প্রবেশ করবে? এক্ষেত্রে যার প্রধান কক্ষপথের মান কম সেটিতে আগে প্রবেশ করবে, অর্থাৎ 4p তে আগে, তারপরে 5s এ। আমরা এর ব্যাখ্যাগুলো আরও দেব ক্রমান্বয়ে, দেখো একটু খেয়াল করো। যেমন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করতে চাই, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। আমরা যদি গুনি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাহলে 12 আর 13, 13 নম্বরে পড়লো কে? অ্যালুমিনিয়াম। তার মানে অ্যালুমিনিয়ামের মধ্যে প্রোটনও আছে 13টি, ইলেকট্রনও আছে 13টি।
এখন বিন্যাস কিভাবে করে দেখো, অ্যালুমিনিয়াম 13 ব্র্যাকেটের ভিতরে 13 লিখলাম, এরপরে আমরা সমান দেই বা তীর দেই, যা দেই অসুবিধা নেই। আমরা এভাবে কক্ষপথগুলো সাজালাম 1s 2s 2p 3s 3p যে কয়টা লাগে আর কি। এখন এভাবে ইলেকট্রনগুলো আসতে থাকবে। 1s এ 2 সর্বোচ্চ ধারণ ক্ষমতা, 2s এ 2, তারপরে 2p তে হলো 6, 3s এ হলো 2। এখন কত হলো দেখো, 2 আর 2 4 আর 6 10 আর 2 12, আর একটি থাকবে, সেটি 3p তে প্রবেশ করবে। আমরা প্রবেশ করিয়ে দিলাম, গেল এটি। এখানে আমরা যদি লেখার চেষ্টা করি যে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, মানে কি এই দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপকক্ষপথে বিভক্ত, তাহলে এই 2 আর 6 কত 8 হয়, সেটি লিখলাম। এবং তৃতীয় কক্ষপথে এই দুটি এস এবং পি তে বিভক্ত অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তাহলে 2 আর 1 3 হয়। গেল এই ব্যাখ্যাটি। তাহলে ইলেকট্রন বিন্যাস এক লাইনে লিখতে গেলে 2 8 3, আর যদি এভাবে উপকক্ষপথ অনুযায়ী লিখতে চাই তাহলে এই তো যেভাবে লিখলাম এভাবে লিখে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। জিঙ্ক Zn এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? Zn এর সিরিয়াল নাম্বার হলো 30, তার মানে এর ইলেকট্রন আছে 30টি। 30টিকে আমরা বসাবো কিভাবে দেখো, Zn 13 লিখলাম, তীর চিহ্ন দিলাম, তারপরে ওই কক্ষপথগুলো লিখে ফেললাম। এখন আমরা ইলেকট্রন বসাতে থাকবো। 1s এ 2, 2s এ 2, 2p তে 6, 3s 2, 3p 6, 4s 2, এবং বাকি থাকে কয়টা দেখো, 2 আর 2 4, 6 আর 4 10, 2 12, 12 আর 6 কত হয় 18, 18 আর 2 20, তাহলে আর বাকি থাকলো 10টি, দিলাম 10টি বসিয়ে, যেহেতু ডি এর ধারণ ক্ষমতা এখানে 10 আছে। তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলতে পারলাম সুন্দরভাবে, কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আসে, সেটি আমরা দেখব একটু পরে। এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই সেটি হলো যে আমরা আউফবাউ নীতি অনুযায়ী এখানে লিখেছি যে যার পরে যে আসে উপকক্ষপথগুলো, কিন্তু লিখতে গিয়ে দেখলাম যে 4s 3d এর আগে চলে গেছে। অবশ্যই ইলেকট্রন বিন্যাস এভাবেই হবে, তবে লেখার ক্ষেত্রে একটু সাজিয়ে লিখলে কোনো দোষ নেই, এবং সেটি অনেক পাঠ্যবইতে লেখা থাকে। তার মানে কিভাবে লেখা থাকে দেখো, এভাবে লেখা থাকে, অর্থাৎ এই 3d যদি আমাদের সিরিয়াল অনুযায়ী পরে লিখেছি, আউফবাউ নীতি অনুযায়ী এটি কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু সিরিয়ালটি সুন্দরভাবে দেখানো আমরা পরবর্তীতে সাজিয়ে নিতে পারি। 3d আগে দেব যেমন দিয়েছি, আর 4s যেহেতু এর চেয়ে বড় এজন্য 4s কে পরে দিয়েছি। তার মানে এই না যে আগে 3d তে প্রবেশ করেছে, আগে কিন্তু 4s এই প্রবেশ করেছে, যেটি আমরা সাজিয়েছি। আমি আগেই বলেছি এটি কারেক্ট, কিন্তু সাজিয়ে লিখলে সুন্দরভাবে এভাবে লেখা যায়, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা কেমিস্ট্রির স্টুডেন্ট তারা অবশ্যই জানে যে 4s আগে প্রবেশ করবে, তারপরে 3d তে, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে এ কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এভাবে 3 নাম্বার অরবিটকে আগে দিয়েছি, তারপরে 4 নাম্বারকে সাজিয়েছি। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখব? 2 8 18 2, তাহলে প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 4 2 8, তৃতীয় কক্ষপথে 2 6 এবং 10 মিলে হয় 18, আর তৃতীয় মানে চতুর্থ কক্ষপথে আসে 2টি। এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তবে আমরা সামনে আরো অগ্রসর হতে পারি বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য। কপার এখানে একটু ব্যতিক্রম হয়তো পেয়েও যেতে পারি। কপার হলো কত 29। এখন আমরা লিখব কিভাবে? কপার 29 লিখলাম, তীর চিহ্ন দিলাম, এখন ওই অরবিটালগুলো লিখে ফেললাম, তারপরে আমরা বসাতে শুরু করলাম। 1s2, 2s2, 2p6, 3s2, 4p6, 4s2 এবং 3d 9। এখন 3d 9 কি হবে আসলে? এটি আউফবাউ নীতি অনুযায়ী তো ঠিক আছে যে 4s আগে পূর্ণ করলাম, বাকিগুলো 3d তে বসিয়ে দিলাম, কিন্তু বাস্তবে এরকম হয় না। কারণ ওই যে d এবং f অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ, এটি হলো স্থিতিশীল। তো এখানে আমরা d কে পরিপূর্ণ করতে পারি নাই, কেন? ইলেকট্রন নাই, আছে 29টি, তাহলে 10 তো বানাতে পারতেছি না, তাহলে অর্ধপূর্ণ করতে হবে। অর্ধপূর্ণ কিভাবে দেখো, ওই s অরবিটালকে আমরা যদি অর্ধপূর্ণ করি, একই প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো পাশাপাশি করতে হবে, আর 3d অরবিটাল পরিপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় 4s হতে একটি ইলেকট্রন 3d অরবিটালে আসবে। মানে 4s কে আমরা অর্ধপূর্ণ করব, 3d কে আমরা পরিপূর্ণ করব। কিভাবে?
4s থেকে যদি একটি ইলেকট্রন আসে তাহলে এর s এর ধারণ ক্ষমতা তো 2 থেকে 1 হয়ে গেল, তাহলে অর্ধপূর্ণ, এটি স্থিতিশীল। আর সেই ইলেকট্রনটি d তে যদি আমরা পাঠিয়ে দেই, মানে d তেই যায় আর কি, তাহলে কি হবে, d 9 এর 10 হয়ে গেল, এটি পরিপূর্ণ এবং স্থিতিশীল হয়ে গেল। এভাবে আমরা যদি সাজাই তাহলে এই জিনিসটি সুন্দর হবে। কিরকম দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, ব্যতিক্রম কিন্তু মনে রাখতে হবে, এবং সেটি সূত্রের বাইরে না, ওই সূত্র অনুযায়ী হয়েছে। অর্থাৎ এখানে 4s থেকে একটি ইলেকট্রন এই 3d তে চলে যাবে আফবাউন্ড নীতির একটু ব্যতিক্রম হিসেবে, এবং তাতে হবে কি, s টিও অর্ধপূর্ণ স্থিতিশীল আর d পরিপূর্ণ, সেটি স্থিতিশীল হয়ে যাবে। এভাবে কপার তার 25টি ইলেকট্রনকে বিভিন্ন কক্ষপথে সাজায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। অনলাইন ক্লাস সংক্ষেপ হয়, আমরা জানি সংক্ষেপ করতে হয়, তারপরেও তোমরা একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে দেখবে। আবার সেই বিষয়টি এখানে মনে রাখবে, SPDF, S মানে 0, P মানে 1, D মানে 2, F মানে 3, বিষয়টি মনে রাখবে। তাহলে ওখানে অনেক প্রশ্নের ব্যাখ্যা তোমাদের এর দ্বারা করতে পারবে। ইলেকট্রন, এখন আমরা জিস্ট আসি যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। যেখানে n হলো প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর হলো L, তাহলে এর নিয়ম হলো যেটা আগেই বলেছিলাম, n প্লাস L। n প্লাস L এর মান যেটার ক্ষেত্রে কম সেটিতে আগে প্রবেশ করবে, তারপরে যেটি সেখানে প্রবেশ করবে। আর দুটির ক্ষেত্রে যদি একই হয়, n প্লাস L এর মান দুটির ক্ষেত্রে একই যদি হয়, তাহলে যেখানে n এর মান কম সেটিতে আগে প্রবেশ করবে, n মানে কি, প্রধান শক্তি স্তর, আর যেখানে তারপরে সেখানে ইলেকট্রন ক্রমান্বয়ে সাজাবে। এটি আমরা পূর্বে উল্লেখ করেছি এবং এক নজরে এখানে এনে দিলাম। অবশ্যই তোমরা এর স্ক্রিনশটও নিয়ে রাখতে পারবে বা খাতায় লিখে রাখতে পারবে, বিষয়গুলো খুব সুন্দরভাবেই মনে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা 3D এবং 4s এর মধ্যে কোনটিতে আগে প্রবেশ করবে একটু নির্ধারণ করি। দেখো, 3D এর ক্ষেত্রে n মানে 3 আর L মানে 2, d মানে এই যে d মানে d হলো 2, d এর মান, তাহলে 3D এর ক্ষেত্রে কত হলো, 3 যোগ 2 সমান সমান 5, n প্লাস L এর মান হলো 5। আর 4s এর ক্ষেত্রে n হলো 4, যেহেতু 4, আর s মানে হলো কত, 0, তাহলে 4 আর 1 4 আর 0 কত হয়, 4 হয়। তাহলে 4s এর ক্ষেত্রে মান হলো 4, 3D এর ক্ষেত্রে 5, কোনটিতে আগে প্রবেশ করবে? অবশ্যই তোমরা ঠিক বলেছো, 4s এ আগে প্রবেশ করবে। যদিও 4s দেখতে 3D এর চেয়ে বড় আপাত দৃষ্টিতে, কিন্তু বাস্তবে n প্লাস L এর সূত্র অনুযায়ী 4s এর মান কিন্তু 3D এর চেয়ে কম, এজন্য আগে 4s পূর্ণ করবে, তারপরে ইলেকট্রন থাকলে 3D তে চলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3D এবং 4p এইটার একটু তুলনা করার চেষ্টা করি। দেখো, 3D এর ক্ষেত্রে কত মান, n হলো 3 আর d এর মান কত, হ্যাঁ এখানে আছে 2, তাহলে 3 আর 2 কত, 5 হলো। আর 4p এর ক্ষেত্রে 4 হলো প্রধান কক্ষপথ আর p এর মান হলো 1, তাহলে 4 আর 1 5 হলো, দুটি সমান। এখন কি হবে, এখানে আমরা বলেছিলাম যে যেখানে প্রধান কক্ষপথের মান কম, তার মানে 3D তে আগে প্রবেশ করবে, তারপরে 4p তে প্রবেশ করবে। যদিও এই দুইটার ক্ষেত্রে n প্লাস L এর মান সমান, কিন্তু 3 যেহেতু 4 এর চেয়ে কম, এজন্য 3D তে আগে প্রবেশ করেছে, তারপরে 4p তে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু কাজ করার চেষ্টা করি। ওই যে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে উপশক্তি স্তরগুলো সাজিয়েছিলাম, তোমরা একটু লিখতে পারবে এক লাইনে? অবশ্যই তোমরা পারবে। লিখে আমার সাথে ওর ছবি তুলে বা যে কোনোভাবে অনলাইনে শেয়ার করবে। আমি সেই কাজটি দেখে তোমাদের অবস্থাটা সম্পর্কে বাস্তবে একটু অনুধাবন করতে পারবো। আরও একটি কাজ তোমাদেরকে দিয়েছি যে 4f এবং 5s উপশক্তি স্তরের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ওই n প্লাস L এবং যা কিছু আজকে পড়লাম শিখলাম, এর মাধ্যমে তোমরা এই কাজটি সম্পন্ন করবে। আর এই দলীয় কাজটি জাস্ট এখানে উপস্থাপন করেছি, বাস্তবে এখন দল গঠন করার কোনো দরকার নেই, সুযোগও নেই। এটি তোমরা একটু দেখে রাখো। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, আয়রনের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস, সিলিকন এবং ফসফরাস এদের ইলেকট্রন বিন্যাস অবশ্যই এটা একই নিয়ম অনুযায়ী হচ্ছে। তোমরা যত প্র্যাকটিস করবে অতই বিষয়টি তোমার ভিতরে আত্মস্থ হবে এবং দীর্ঘস্থায়ী হবে। এজন্যই এই কাজগুলো আমি উপস্থাপন করেছি, কিন্তু দল গঠন করার কোনো প্রয়োজন নেই। শুধু ক্লাসের একটি পরিবেশ যেন মনে হয়, এজন্য দলীয় কথাটি এখানে উল্লিখিত আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়নের পর্ব একটি দিয়েছি। অরবিট কি? ক্যালসিয়াম এর চতুর্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? তোমরা কিভাবে লিখবে? ক্যালসিয়ামের পরে ওর যে পারমাণবিক সংখ্যাটি সেটি লিখবে, তারপরে যে কয়টা ইলেকট্রন ওখানে ওইটি ওভাবে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দেবে।
2s এবং 4s এর মধ্যে কোনটিতে আগে প্রবেশ করবে? হ্যাঁ, এটা একদম সহজ। s যেহেতু 0 আর 2 4 এর চেয়ে কম, তাহলে আগে 2s এ প্রবেশ করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তোমাদের মূল্যায়ন সঠিক হয়েছে। এখন আমরা বাইরের কোনো কাজ কিন্তু দিচ্ছি না। কারণ কি, এখন পরিপূর্ণ লকডাউন চলছে, আর সবচেয়ে বড় কথা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে আমরা এই বাড়ির কাজগুলো, ওখানে মূল্যায়নের যে পর্বটি দিয়েছি সেটিও তোমরা পূর্ণ করবে, অন্যান্য কাজ করবে। বাড়ির এক্সট্রা কাজ দিচ্ছি না, যাতে তোমাদের মানসিকভাবে একটু রিলিজ থাকতে পারো, একটু স্বস্তিতে থাকতে পারো। আর সর্বোপরি এখন ঈদুল আজহার মাস, ঈদুল আজহা একদম আমাদের নিকটবর্তী হয়ে গেছে। অবশ্যই আমরা প্রস্তুতি নেব স্বাস্থ্যবিধি মেনে, আর রোগ বালাই থেকে যেমন দূরে থাকার চেষ্টা করব, অনুরূপভাবে আন্তরিক কিছু ব্যাধি আছে, মনের কিছু রোগ আছে, এগুলো থেকেও আমরা সব সময়ের জন্য নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। অন্যথায় আমাদের স্বভাব চরিত্র, মন, এটি যদি সুস্থ না থাকে, তাহলে শারীরিক সুস্থতা আসলে এটি বিফলে যাবে, আর অনেক সময় এটি সম্ভবও হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।